জাতিসত্তার পরিচয় নিয়ে একটা সংকট ছিল। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এইসব দেশেও কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে। আমাদের দেশের মানুষের পরিচয় বাঙালি হয়, তাদের পরিচয় এটা কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ আমাদের সম্পূর্ণ জাতিসত্তার পরিচয় তিনি দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। স্বাধীনতার ঘোষণার আগে তিনি কিন্তু 25 তারিখ রাত্রে রিভোল্ট করেছিলেন। এটাও কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী থেকে রিভোল্ট প্রথম, এবং রিভোল্ট করেই সেখান থেকে বের হয়ে এর পরের দিন কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা করেন। তাই তিনি স্বাধীনতার ঘোষক, এবং তিনি মুক্তিযুদ্ধে, সম্মুখ যুদ্ধে থেকে সেক্টর কমান্ডার ছিলেন। তারপরে সেই সময় যে সেনাবাহিনীর একটা ডিভিশন বানানো হয়, সেই জেড ফোর্সের প্রথম অধিনায়ক। অতএব তাকে স্বাধীনতার পরে বীরত্তম উপাধি দেওয়া হয়েছে। তো নিঃসন্দেহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় ব্যক্তি, এবং তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা গত 15-16 বছর যাবৎ এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সর্বনিম্ন প্রাপ্তি তার থেকেও বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। তাতে ইতিহাস বিকৃত হয়েছে, এবং দেশের মানুষের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর। জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান, এরপর কিন্তু বাংলাদেশে 3.5 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এবং সেই সময় মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছিল। গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা, সংবিধানে একটা কালো আইন প্রণয়ন করে সংবিধানকে অবমাননা করা, তারপর দেশে যে অন্যায় অত্যাচার, লুটতরাজ, যার ফলে 74-এ দুর্ভিক্ষ হয়েছিল। এবং ওই সময়ে কিন্তু এই দেশে এই হত্যা, গুম, খুন এগুলো কিন্তু শুরু হয়। সেই জন্য সে সময়ও জনগণ কিন্তু এবং সেনাবাহিনী সেখানে কিন্তু বিদ্রোহ করে, এবং একটি পরিবর্তন দেশে আসে। এই পরিবর্তনের প্রক্রিয়ায় 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব এদেশে সৃষ্টি হয়, এবং এই সিপাহী জনতার বিপ্লবের ফসল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং যে যৌক্তিক কারণটা হলো যে তিনি স্বাধীনতার যোদ্ধা এবং মুক্তিযুদ্ধের যে অবদান রেখেছেন, সেই কারণেই কিন্তু ওই সময় একটা যে দেশে একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল, সেই সময় কিন্তু সিপাহী জনতা বন্দি জিয়াউর রহমানকে তার বন্দিত্ব অবস্থা থেকে মুক্ত করে এনে দায়িত্ব দিয়েছিলেন, এবং তিনি 7ই নভেম্বরের সেই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এদেশে দায়িত্ব গ্রহণ করে অনেকগুলো মূল আমাদের যে সংকট ছিল এগুলোর কিন্তু উনি অনেক সমাধান দিয়েছেন। যেমন আমাদের জাতিসত্তার পরিচয় নিয়ে একটা সংকট ছিল। আমরা তখন পরিচিত ছিলাম, পরিচয় দেওয়া হয়েছিল বাঙালি জাতীয়তাবাদী হিসেবে। কিসের ভিত্তিতে? ভাষার ভিত্তিতে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এইসব দেশেও কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে। তাইলে যদি আমাদের দেশের মানুষের পরিচয় বাঙালি হয়, তাদের পরিচয় কী? বা তারা যদি উল্টা বলে আমিও বাঙালি অর্থাৎ বাংলাদেশের মানুষ, তাহলে তো এই সংকট, গভীর সংকট সৃষ্টি হতো। এটা কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ আমাদের সম্পূর্ণ জাতিসত্তার পরিচয় তিনি দিয়েছেন, এটা
গৃহীত এখন পর্যন্ত তাই রয়েছে। তারপরে আরও অনেক কিছু, যেমন অর্থনৈতিক দিক দিয়ে তিনি মুক্তবাজার অর্থনীতির পথ খুলে দিয়েছিলেন। যেই দেশে দুর্ভিক্ষ হয়েছিল সেই দেশে তিনি কৃষি বিপ্লব, শিল্পে বিপ্লব ইত্যাদির মাধ্যমে কিন্তু কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। এবং তিনি জীবিত থাকতেই, প্রেসিডেন্ট থাকার সময় তিনি বিদেশে চাউল রপ্তানি করেছেন। আজকের বাংলাদেশ যে মূল অর্থনৈতিক ভিতের উপরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে মূল দুটি বিষয় হচ্ছে বিদেশ থেকে রেমিটেন্স আমরা যে অর্জন করি, এটাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদেশে এদেশ থেকে শ্রমিক প্রেরণ করে এই পথটা তিনি উন্মুক্ত করে গিয়েছিলেন। আরেকটি ছিল যে আমরা এদেশ থেকে বিদেশে যে গার্মেন্টস রপ্তানি করি, এটাও কিন্তু জিয়াউর রহমানের সময় এটা শুরু করা হয়েছিল। এছাড়াও কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন, যেই 7.5 কোটি মানুষের দেশে দুর্ভিক্ষ হয়, আজকে কিন্তু 18 কোটির মানুষের দেশে দুর্ভিক্ষ হয় না। তো অতএব এ সকল ক্ষেত্রে যদি আলোচনা করতে হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশ বিনির্মাণের জন্যে, বাংলাদেশকে প্রতিষ্ঠার জন্য নয়, স্বাধীনতার শুধু জন্য নয়, মুক্তির জন্য নয়, এরপরে তিনি সুযোগ পেয়ে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম করার জন্য, এবং বাংলাদেশ যাতে করে একটি এমন বৈদেশিক নীতির অধিকারী হয় যেখানে আমাদের বৈদেশিক নীতির ফলে আমাদের বন্ধু থাকবে কিন্তু শত্রু থাকবে না। তো এই যে পদক্ষেপগুলো, এবং তিনি 19 দফা কর্মসূচি দিয়ে সেই 19 দফা কর্মসূচিকে গণভোটের মাধ্যমে তার সমর্থন নিয়ে তিনি কিন্তু এদেশে বাংলাদেশকে অগ্রসর করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। অতএব বাংলাদেশের সৃষ্টিতে, বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলায়, বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তার মধ্যে শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমান যে অবদান রেখে গেছেন, অতএব জিয়াউর রহমানকে পক্ষপাতিত্ব করে নয়, যদি আমরা সঠিকভাবে এবং আমরা যদি একজন ব্যক্তি সত্যিকারভাবে এদেশের দেশপ্রেমিক হিসাবে আমরা যদি আমাদের যারা নেতা আছেন তাদের মূল্যায়ন করি, আমাদের আরও নেতা ছিলেন না তা নয়, কিন্তু শহীদ জিয়াউর রহমানকে বাদ দিয়ে যারা করতে চেয়েছিল, এটা কিন্তু অত্যন্ত ঘৃণ্য, এবং এটা সময়ের পরীক্ষায় কিন্তু এটা কুলাতে পারেনি। আজকে শহীদ জিয়াউর রহমান তার অবস্থানে, তার যে সত্যিকার অবস্থানের কারণেই কিন্তু আজকে পুনরায় মূল্যায়ন শহীদ জিয়াউর রহমানের হচ্ছে। আবার অনেকের কিন্তু জোর করে মূল্যায়ন করার চেষ্টা করার পরেও কিন্তু আজকে নানাভাবে তারা লাঞ্ছিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আজকে শহীদ জিয়াউর রহমানকে আশা করি সকলে প্রকৃত মূল্যায়ন করবেন। গত 14 বছর আমাদের দেশের টেক্সট বইয়ে যে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ঘোষণা এবং বাংলাদেশের অগ্রগতি, আমাদের পররাষ্ট্রনীতি, এই সকল বিষয়ে টেক্সট বইয়ে, পাঠ্য বইয়ে যে পাঠদান করা হয়েছে, টেক্সটে যে বইয়ের মধ্যে যে পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে, সেখানে কিন্তু ভুল তথ্য দেওয়া হয়েছে। সেজন্যে ভুল বুঝবে আজকের যুব সমাজ, তরুণ সমাজ, এটা স্বাভাবিক। কিন্তু সত্যিকে কখনো মিথ্যা দিয়ে ধামাচাপা দেওয়া যায় না। সেই জন্য আমি বলছি, এক্ষুনি সকলে উপলব্ধি করবে তা নয়, কিন্তু সময়ে সকলে উপলব্ধি করবে। কেননা আমাদের এই ইতিহাসকে বিকৃত করার জন্য পাঠ্য বইকে, বিষয়বস্তুকে পরিবর্তন করা হয়েছে, সেটা অত্যন্ত দুঃখজনক। সেজন্য কিন্তু জাতি অনেক
খেসারত দিতে হবে। কেননা একটা জাতির ইতিহাস যদি সকল প্রজন্ম সঠিকভাবে না জানে, এক এক প্রজন্ম এক এক রকম জানবে, এটা হতে পারে না। তাই এই বিষয়টি যখন জাতি সঠিকভাবে উপলব্ধি করবে, তখন অবশ্যই জাতির যে চলার নীতি সেটাও ভিন্ন হবে। আমরা আশা করি যে দেশ, জাতি, জনগণ এ সকল ক্ষেত্রে ঐক্য সৃষ্টি করে ঐকমত্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাবে। পাঠ্য বইয়ে যে পাঠ্যসূচিবদ্ধ দিয়ে যে ইতিহাস পরিবর্তন করার চেষ্টা করা হয়েছিল, সেটা কিন্তু পরিবর্তন হয়নি। বর্তমানে যে সরকার, এই সরকার কিন্তু নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন, এবং এই সরকারের কোনো রাজনৈতিক পরিচিতি নেই। তারাও বলে না, জনগণও বলতে পারে না, আমরাও বলি না। সেই সরকারের সময় যে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পাঠ্য বইয়ে আসছে স্বাধীনতার ঘোষক হিসাবে। তো এটা কেন আসছে? এটা তো কেউ জোর করে করছে না। আমরা যারা জিয়াউর রহমানের অনুসারী ভক্ত, তারা তো এখন ক্ষমতায় নেই। আজকে যারা জিয়াউর রহমানকে মূল্যায়ন করছে, তারা সকলে তো জিয়াউর রহমানের দলের ব্যক্তি নয়। অতএব তার অর্থ কী? অর্থ হচ্ছে নিরপেক্ষভাবে যদি মূল্যায়ন করা হয়, তাহলে শহীদ জিয়াউর রহমান তার নিজস্ব জায়গায় অবশ্যই তার অবস্থান থাকবে। জিয়াউর রহমান ব্যক্তি হিসাবে অত্যন্ত সৎ, স্বাধীন এবং একজন ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। তার ব্যক্তি জীবনে চলার পথেও খুব সাধারণ জীবনযাপন করতেন। আমরা যারা ওনার সাথে বঙ্গভবনে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়ার সুযোগ পেয়েছি, দেখেছি যে কি সাধারণ খাওয়া তিনি পছন্দ করেন। ওনার সামনে কোনো রিচ খাওয়া কেউ উপস্থাপন করতে পারত না। আমি একবার এক সার্কিট হাউসে ওনার সাথে সফর সঙ্গী ছিলাম। আমরা ডাইনিং রুমে আগে ঢুকেছি, দেখছি যে তৎকালীন যে জিয়াউর রহমানের পিএসও ছিল মেজর জেনারেল সাদেকুর রহমান, তিনি আর ডিসি তাড়াতাড়ি করে যেখানে রিচ খাদ্য আছে, রোস্ট, গরুর মাংস, এগুলো নিয়ে দৌড়াচ্ছে, পালাচ্ছে, ডাইনিং হল থেকে এটা সরিয়ে নিচ্ছে। আর বঙ্গভবনে আমাদের অনেক নেতা, অনেক মন্ত্রীরা সন্ধ্যার পরে মিটিং হতো, মিটিংয়ের পরে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো। দেখা যেত যে অনেকে পালিয়ে যাচ্ছে, এবং জিয়াউর রহমান এটা নিয়ে হাসি ঠাট্টাও করেছেন। নাম ধরে বলেছেন অমুক কোথায়, উনি তো খাওয়ার ভয়ে বোধে পালিয়েছে। এমনভাবেই সাধারণ খাওয়া, চলা, কাপড় চোপড়। অতএব এখানে বলার অপেক্ষা রাখে না যে উনি কী পরিমাণ সৎ লোক ছিলেন। তিনি মারা যাওয়ার পরে কি পাওয়া গেছে, পত্রপত্রিকায় নিরপেক্ষভাবে দিয়েছে। তার ব্যাংক ব্যালেন্স কী ছিল, পত্রপত্রিকায় নিরপেক্ষ দিয়েছে। ওনার নিজস্ব কোনো জায়গা, জমি, সম্পদ ছিল না। তিনি মারা যাওয়ার পরে ক্যান্টনমেন্টের ভিতরে তিনি যে বাড়িতে থাকতেন, সেখানে সেনাবাহিনী বরাদ্দ দিয়েছিল। যদিও এই সেনাবাহিনী বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সময় তাদেরকে খুশি করার জন্য সেই ভবন থেকে বেগম খালেদা জিয়াকে বিতরণ করেছিল। এটা খুবই দুঃখজনক। আর বাংলাদেশ সরকার থেকেও এই গুলশানে জমি দিয়েছিল জিয়াউর রহমানকে। তা না হলে ওনাদের বা ওনার পরিবারের কারো কোনো সহায় সম্পত্তি বাংলাদেশে নেই। অতএব সৎ হিসাবে ওনাকে কেউ কোনো দিন কোনো সমালোচনা করতে আমি শুনিনি, কোনো পত্রপত্রিকায়, মিডিয়াও বলিনি। সেই জিয়ার হত্যাকাণ্ডের সাথে সেখানে একটা বিচার হয়েছে, এবং সেই বিচার পেয়েছি বলে আমরা বিএনপি নেতারা মনে করেছি। তার জন্য এরপরে 10 বছর আমরা ক্ষমতায় থাকতেও
এবং শহীদ জিয়াউর রহমানের স্ত্রী ইনি দেশের প্রধানমন্ত্রী থাকতেও কিন্তু পুনরায় ইনকোয়ারি এবং বিচারের আমরা চেষ্টা করিনি, কেননা একটা বিচার হয়েছে এবং সেটা সেনাবাহিনীর গঠিত কোর্টের মাধ্যমে হয়েছে। সেটাকে আমরা মেনে নিয়ে আমরা কিন্তু এই বিষয়ে আর এটা নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করিনি। তাকে হত্যা করার যে মৌলিক কারণ হচ্ছে বাংলাদেশ যেভাবে বিভিন্ন দিক থেকে অগ্রসর হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেকে চায়নি এবং সেই ষড়যন্ত্রের, দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রের কারণেই কিন্তু শহীদ জিয়াউর রহমানকে এভাবে অকস্মাৎ হত্যা করা হয়েছে। এখানে তার বিরুদ্ধে এদেশের মানুষ কোনো কারণে কোনো সমালোচনা করেনি। এদেশের কোনো সেক্টর থেকে কোনো সমালোচনার তিনি পাত্র তখনও হননি, হতেন না সেটা জানি না, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কি হতো, কিন্তু তখন পর্যন্ত। এবং তার প্রমাণ হচ্ছে তাকে হত্যা করে লুকিয়ে একটি কবর দেওয়া হয়েছিল পাহাড়ের ভিতরে, কিন্তু সেখান থেকে কিন্তু সেনাবাহিনী খুঁজে বের করেছে। এবং এটা জিয়াউর রহমানের যদি জনপ্রিয়তা না থাকতো, সেনাবাহিনী সবাই মিলে এটা করতো না। জেনারেল মঞ্জুর এই যে একটি ষড়যন্ত্র হয়েছিল তার সাথে জড়িত ছিল, এটা সন্দেহে সেনাবাহিনীর মাধ্যমে সেনাবাহিনী কিন্তু একটি কাউন্টার কু করে তাকে এবং কিছু কর্মকর্তাকে হত্যা করেছিল। তারপরে ঢাকায় এনে যে জানাজা হয়েছে, এটা কোনো মুসলমান রাষ্ট্রনায়কের এত বড় জানাজা পৃথিবীর কোথাও হয়েছে কিনা অতীতের সন্দেহ, আর এখন পর্যন্ত হয়নি, ভবিষ্যতে হবে কিনা এটাও সন্দেহ।